Good morning, students. Good morning, everyone. ওয়েলকাম টু স্বাগত সেজুকেয়ার। আমি স্বাগত স্যার তোমাদের সাথে। আজকে তোমাদের সঙ্গে একটা বিষয় নিয়ে না আলোচনা করলেই নয়। সেটা হচ্ছে যে আজকে আমরা প্রত্যেকেই আলাদা। এই কথাটা সবাই বলি না, যে আজকের দিনে দাঁড়িয়ে আমরা কেউ কারোর সঙ্গে মিলি না। আমিও না, তুমিও না, তোমাদের সঙ্গে কারোর পারিপার্শ্বিক পরিবেশে আমরা যতই বলি না কেন একই ফ্যামিলিতে বসবাস করছি, তবুও একটা জায়গায় এরকমই হচ্ছে যে আমার থেকে ওর, ওর থেকে আমার, প্রত্যেকেই আলাদা। তার মানে এই যে আলাদা, এই আলাদাটা কোন দিক থেকে করি আমরা? তো সেই বিষয়টা খুঁজতে গেলে প্রথমে ব্যক্তিকে দেখতে হয় আমাদের। তার যে বিষয়টা আমরা দেখি, সে কি করছে, অ্যাকচুয়ালি কোন মুহূর্তে সে কি কাজ করছে, অর্থাৎ সে কি মুখোশ পরে আছে, সে কি অভিনয় করছে, সেটাই দেখি। সেটা থেকেই তাকে চিনতে পারি সে এই ধরনের মানুষ। তার মানে আমরা আজকে যেটা নিয়ে আলোচনা করব, প্রত্যেকের যে বিষয় দেখে বুঝবো যে এই ব্যক্তিটা ওই রকমই, তার মানে সেটাই তার পার্সোনালিটি বা ব্যক্তিত্ব। অর্থাৎ সে মুখোশ পরে, সে আগেকার দিনের মতো ভাবা হতো সে কি অভিনয়টা করছে। এখনকার দিনে দাঁড়িয়ে আমরা বলছি জৈব মানসিক সত্তার যে একত্রিত রূপ ব্যক্তির মধ্যে রয়েছে, সেটাই তার পার্সোনালিটি। তো আমারও পার্সোনালিটি একরকম, আপনাদের তোমাদের সবার পার্সোনালিটি সবার মতোই। তো চলো পার্সোনালিটি বিষয়ে, একদম মূল বিষয়ে চলে যাই। তো পার্সোনালিটি আলোচনা করার পূর্বেই একটা কথা না বললে নয়। যারা আহ, এই ক্লাসে আমার নতুন, তারা অবশ্যই স্বাগত সেজুকেয়ার এই চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবে। স্বাগত সেজুকেয়ার যারা নতুন, যারা সাবস্ক্রাইব করে রেখেছো, এটা তাদের জন্য নয়। যারা একদম নতুন আমার এই ক্লাস দেখছেন, স্বাগত সেজুকেয়ার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে। তাহলে এডুকেশন রিলেটেড যা বিষয় আমি ক্লাস নেব, যা ক্লাস হয়, সব পৌঁছে যাবে। স্কুল, কলেজ, ইউনিভার্সিটি লেভেলে যার যেটা প্রয়োজন, যে ক্লাসগুলো নিয়ে সেগুলো সবার কাছে পৌঁছে যাবে। আজকের আলোচনার বিষয় হচ্ছে পার্সোনালিটি টাইপ থিওরি, ট্রেড থিওরি, টাইপ কাম ট্রেড থিওরি। সবাই আমরা এই জায়গাগুলোতে গুলিয়ে ফেলি যে ব্যক্তিত্ব হচ্ছে এরকমই ব্যাপার, জৈব মানসিক সত্তার একটা একত্রিত সমন্বয়। কিন্তু মুশকিল হলো এর ব্যক্তি সত্তার যে থিওরিগুলো রয়েছে, সেগুলোকে সব আমরা ঘেঁটে ফেলি। তো আজকে আমি সেগুলোকে আলাদা করে একটা সুন্দর চার্টে ডায়াগ্রামে তুলে দেওয়ার চেষ্টা করব। সেটা হচ্ছে টাইপ থিওরি, ট্রেড থিওরি, টাইপ কাম ট্রেড থিওরি। ব্যক্তি সত্তার এই টাইপ কাম ট্রেড থিওরি, টাইপ থিওরি অ্যান্ড ট্রেড থিওরি, এই বিষয়গুলো নিয়ে অবশ্যই যাব। তো যারা ক্লাস দেখবে আমার এই ক্লাস, অবশ্যই লাইক করবে, লাইক অ্যান্ড বন্ধুদের অবশ্যই শেয়ার করবে। অবশ্যই ক্লাসটা সবার কাছে ভালো লাগার হবে, নিশ্চয়ই ভালো লাগার জন্য পৌঁছে দেবে সবার কাছে। ক্লাসটা অ্যাটেন্ডেন্স দিও, ক্লাসে উপস্থিত যখনই ক্লাসটা দেখবে তখনই লাইক করে অ্যাটেন্ডেন্স মার্ক করো। ওকে, চলো যে একদম মূল বিষয়, ব্যক্তিসত্তা তাহলে কি? হোয়াট ডু ইউ মিন পার্সোনালিটি? একজন ব্যক্তির ব্যক্তিসত্তা কি বলবো, তার মধ্যে ব্যক্তিসত্তাটা কি, কি দেখে বুঝবো যে ওর মধ্যে পার্সোনালিটি? এটা পার্সোনালিটি কথাটা পার্সোনা নামক একটি ল্যাটিন ওয়ার্ড থেকে এসেছে। পার্সোনালিটি ইজ ডিরাইভড ফ্রম দ্য ল্যাটিন ওয়ার্ড পার্সোনা। দ্য ওয়ার্ড পার্সোনা মিনস মাস্ক। তার মানে আমরা প্রত্যেকে যে, মানে গ্রিস দেশে এটা ভাবা হতো, জীবজন্তুর মুখোশ পরে কি করতো গ্রিস দেশে মানুষরা, অ্যানিমেল, বিভিন্ন রকম পশু পাখির মানে তাদের মুখোশ পরে কোনো কিছু একটা চরিত্র অভিনয় করতো। এইখান থেকেই এই মাস্ক, পার্সোনা কথাটা এসছে, বা পার্সোনালিটি কথাটার এখান থেকে উৎপত্তি, বা এটিমোলজিক্যাল মিনিং, এটা ব্যুৎপত্তিগত অর্থ বলা যেতে পারে এই ব্যক্তিসত্তা। তবে এটা কিন্তু বর্তমান দিনে দাঁড়িয়ে এটা প্রকৃতভাবে আমরা ব্যক্তিসত্তা বলতে পারবো না। ব্যক্তিসত্তা সম্পর্কে বিভিন্ন মনোবিদ, শিক্ষাবিদ, চিন্তাবিদ বিভিন্ন রকম সংজ্ঞা দিয়েছেন। আমরা কেবলমাত্র একটি দুটো সংজ্ঞা নিয়ে আলোচনা করে একদম থিওরিগুলোর মধ্যে চলে যাব। তো প্রথমেই বলি, 50টার মতো সংজ্ঞাকে বিশ্লেষণ করে আলপোর্ট তিনি কি করলেন, একটা পরিপূর্ণ সংজ্ঞা দেওয়ার চেষ্টা করেছেন। হোয়াট ডু ইউ মিন পার্সোনালিটি কি অ্যাকচুয়ালি? Personality is the dynamic organization within the individual of the psychophysical system that determine its unique adjustment to the environment. আমরা পরিবেশের সঙ্গে জৈব মানসিক সত্তার যে একত্রিত সমন্বয় রয়েছে, তার দ্বারা ব্যক্তি যখন পরিবেশের সঙ্গে সুন্দরভাবে মানাতে পারবে, যে কোনো পরিবর্তনশীল পরিবেশে, এটাতেই বোঝা যাবে এটাই তার ব্যক্তিত্ব। তো ব্যক্তিত্ব হচ্ছে জৈব মানসিক সত্তার একটা এমন একত্রিত সমন্বয় যা পরিবর্তনশীল পরিবেশে একজন ব্যক্তিকে কি করবে, সুন্দরভাবে মানাতে সাহায্য করবে। এটা বলেছেন নিজস্বতা প্রকাশ করতে পারবে, তার মধ্য দিয়ে শুধু মানাতে না, তার নিজের আচরণের নিজস্বতা প্রকাশে সহায়ক হবে। এটাই হচ্ছে পার্সোনালিটি বা ব্যক্তিত্ব। আলফোর্ড এটাতে বলেছেন। হোয়াট ডু ইউ মিন পার্সোনালিটি বললাম, এর কতগুলো ক্যারেক্টারিস্টিক্স বা বৈশিষ্ট্য রয়েছে। পার্সোনালিটি অ্যাকচুয়ালি কি করা যাবে? পার্সোনালিটি এটা হচ্ছে কি মেজারেবল, পরিমাপ করা যায়,
অ্যাক্টিভ কোঅর্ডিনেশন, দারুণ একটা সম্পর্ক, সুসম্পর্ক রয়েছে। বায়োলজিক্যাল এবং মেন্টাল সিস্টেম, ওই যে বললাম মন এবং শারীরিক একটা সমন্বয়। সিঙ্গেল ক্যারেক্টার, প্রত্যেকে আলাদা, একজনের সঙ্গে আরেকজনের কখনো মিলবে না, প্রত্যেকেই আলাদা। তার মানে এটা হচ্ছে সিঙ্গেল ক্যারেক্টার। সেলফ অ্যাওয়ারনেস, নিজের থেকে সচেতন হতে সাহায্য করে। এলিমেন্টারি অ্যাসপেক্টস, উপাদানগত কতগুলো বিষয় রয়েছে। গোল ওরিয়েন্টেড, একজন ব্যক্তিকে একটা নির্দিষ্ট লক্ষ্যে পৌঁছাতে সাহায্য করবে, সে তার এইমস অ্যাচিভ করতে পারবে, সেই জায়গা করতে সাহায্য করে ব্যক্তিত্ব। ব্যক্তিত্ব কি করে? কন্ডিশন ডিভিশন, বিভিন্ন রকম কন্ডিশন অনুযায়ী, অনুবর্তনের কন্ডিশন অনুযায়ী বিভিন্ন রকম শর্ত সাপেক্ষ বিভাজন অনুযায়ী ভাগ করে দেবে। আর একটা হচ্ছে এটা মেজারেবল, পরিমাপযোগ্য, সুন্দর পরিমাপ করা যায়। দুটো ডায়াগ্রাম দিয়েছে, একটা বাংলাতে একটা ইংরেজিতে, যার যেটা পছন্দ সে সেটা নিয়ে নেবে। এটা ছিল ব্যক্তিত্বে বা পার্সোনালিটির কতগুলো ক্যারেক্টারিস্টিক্স। এরপর বলবো পার্সোনালিটি, যেহেতু টাইপ থিওরি, ট্রেড থিওরি, টাইপ কাম ট্রেড থিওরি পড়বো, তাই ছোট্ট করে ব্যক্তিত্ব এবং ব্যক্তিত্বের সংলক্ষণ না পড়লে কিন্তু এইগুলোকে মানে অ্যাচিভ করা আমার মনে হয় একটু অসুবিধা হবে, তাই এগুলো ছোট্ট করে একটু আলোচনা করে দেওয়া। ব্যক্তিসত্তার সংলক্ষণ তাহলে কি? পার্সোনালিটি বললাম, পার্সোনালিটি ট্রেড তাহলে, পার্সোনালিটি ট্রেট হচ্ছে কি? সংলক্ষণ হচ্ছে, ব্যক্তিত্বের সংলক্ষণ বলতে ব্যক্তির এমন কতগুলো গুণ বা বৈশিষ্ট্যকে বোঝাবে, যে গুণ বা বৈশিষ্ট্য কি হবে? যার দ্বারা এক ব্যক্তিকে অপর ব্যক্তি থেকে আমরা পৃথক করতে পারবো। ওই যে বললাম আমি এক নয়, আমার সঙ্গে ওর, ওর সঙ্গে তার, পরিবারের কারোর সঙ্গে আমাদের মেলে না, একটু আধটু মিললেও মিলে না, তো ওটাকে মেলা বলে না, মানে এই যে সিমিলারিটিস না এটা। তো সেই যে ডিফারেন্স রয়েছে প্রত্যেক ব্যক্তি, তার কোন জিনিসটা থেকে ডিফারেন্স, তার গুণ বা বৈশিষ্ট্য থেকে যখন এই ডিফারেন্সটা করব, সেটাকে বলে তার ট্রেট, তার সংলক্ষণ। প্রকৃতপক্ষে পরিবেশের বিভিন্ন পরিস্থিতির সঙ্গে প্রতিক্রিয়ার সময় ব্যক্তি যে বিশেষ রূপ ধারণ করে সেটিকেই বলছে সংলক্ষণ। একটা সিচুয়েশন কেমন, সেই সিচুয়েশনে সে কি রোল প্লে করছে। ধরো একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, তাই অ্যাক্সিডেন্টের সময় একজন ব্যক্তির কি ভূমিকা হচ্ছে, একজনের পায়ে চোট লেগেছে তখন সে কি করছে। ক্লাসে ধরো একজনের খুব মাথায় আঘাত লেগেছে, দরজা জানালা যাই কিছু, সেই মুহূর্তে অন্যান্য সহপাঠীদের মধ্যে থেকে কে কি রোল প্লে করছে, এটা একটা ভাইটাল পার্ট। এইগুলো দেখেই বোঝা যায় ব্যক্তির ট্রেডটা কেমন, পার্সোনালিটি ট্রেডটা কেমন। এগুলো এক্সাম্পল কি দেওয়া যেতে পারে? সোশিয়াবিলিটি, প্রিজারভেন্স, ট্রুথফুলনেস, হার্ড ওয়ার্ক, ডিপ্রেশন, চেয়ারফুলনেস ইত্যাদি ইত্যাদি। সামাজিকতা, সত্যবাদিতা, পরিশ্রমশীলতা, বিষণ্ণতা, প্রফুল্লতা, এটসেট্রা এটসেট্রা। এইগুলো বিভিন্ন মানে মনোবিদ ব্যক্তিত্বের নানা ধরনের সংজ্ঞা দিয়েছে। আমরা কেবলমাত্র দু একটা সংজ্ঞা বলছি, একটা দুটো সংজ্ঞা বলে বেরিয়ে যাব এই জায়গা থেকে, মূল থিওরিতে যাব। যেসব অভ্যাসমূলক আচরণের মধ্যে আংশিক বা সামগ্রিক মিল আছে, তাদের ক্ষেত্রে কি হয়? আংশিক বা সামগ্রিক মিল রয়েছে, তাদের তাদের একত্রে সংলক্ষণ হিসেবে বিবেচনা করা যায়। যে সকল অভ্যাসমূলক আচরণের মধ্যে আংশিক, একজন ব্যক্তির মধ্যে সে মানে habitual behaviors that have partial or total difference can be considered together as trait। তার মানে যে ব্যক্তির মধ্যে অভ্যাসমূলক আচরণমূলক মূলগুলো, অনেকগুলো অভ্যাসমূলক আচরণ, এইগুলো হচ্ছে মিলছে, তার মধ্যে আমি বেছে নিলাম, এইগুলো হচ্ছে ট্রেট অ্যাকচুয়ালি। তার মানে অনেকগুলো আচরণের মধ্যে কমন জিনিসটা কোনটা সেটা দেখতে হবে। উডওয়ার্ড কি বলেছেন? ব্যক্তিত্বের সংলক্ষণ হলো আচরণের সেই বৈশিষ্ট্য যা ব্যক্তিকে তার কর্মক্ষেত্রে বিশেষ ধরনের অনন্যতা প্রদান করে, মানে ইউনিকনেস। এই যে আমি আলাদা ও আলাদা, এই যে ডিফারেন্স, এই ইউনিকটা করে দেয় কে? ব্যক্তিত্ব বা পার্সোনালিটি। তাহলে আশা করি পার্সোনালিটি কি, ব্যক্তিত্ব বা পার্সোনালিটি ট্রেট, ব্যক্তিত্বের সংলক্ষণ। তার মানে আমি দুটো কনসেপ্ট বললাম, একটা হচ্ছে পার্সোনালিটি আর হচ্ছে পার্সোনালিটি ট্রেট। পার্সোনালিটি ট্রেটের এবং টাইপের এবং তার কনসেপ্ট, পার্সোনালিটি এবং পার্সোনালিটি ট্রেটের কনসেপ্টের জায়গা থেকে কতগুলো আমরা থিওরি দেখতে পাই। এখানে মূল তিনটে থিওরি আমরা দেখতে পাবো, এটাই আজকে আমাদের মূল বলার বিষয়। একটা হচ্ছে টাইপ থিওরি, একটা হচ্ছে ট্রেড থিওরি, একটা হচ্ছে টাইপ কাম ট্রেড থিওরি। তিন ধরনের থিওরি রয়েছে পার্সোনালিটির ক্ষেত্রে। স্কুল কলেজ বিভিন্ন রকম চাকরির পরীক্ষাতে এটা মানুষ সবাই গুলিয়ে ফেলে। তো প্রত্যেক শিক্ষার্থীদের জন্য এটাই বার্তা, যে এটা কতগুলো সিস্টেমে ছকের আকারে পড়লে আশা করি মনে কারো ভোলার কোনো জায়গা নেই, সবসময় মনে থাকবে। তো চলো প্রথমে টাইপ থিওরিগুলো কি কি এখানে নিয়ে আলোচনা হবে আজকে। কেটসামার, ইউং, সেলডন এবং ফ্রয়েড। ট্রেড থিওরিগুলোর মধ্যে থাকছে আলপোর্ট, ক্যাটেল, লিউইন, বমগার্টেন। এবং টাইপ কাম ট্রেটের মধ্যে থাকে আইজাং অ্যান্ড ফ্রয়েডের সাইকোঅ্যানালিটিক্যাল থিওরি। তাহলে এই তিনটে বিষয়, সাইকোঅ্যানালিটিক্যাল থিওরি, আইজাং, এগুলো হচ্ছে টাইপ কাম ট্রেড থিওরি। এই তিনটে পার্ট থেকে আমরা আজকে আলোচনা করব। চলো একদম ভেতরে যাওয়া যাক।
টাইপ থিওরিটার মধ্যে যেগুলো রয়েছে বললাম, টাইপ থিওরির মধ্যে যেগুলো পড়বো আমরা, ক্রেৎসামার, ইউং, আইজেন, সেলডন অ্যান্ড স্টিভেন্স। তো আইজেন আইজেন বলছে, ক্রেৎসামার যেটা বলেছেন, ক্রেৎসামারের দেওয়া, এটা মনে রাখার সহজ উপায় PAHA, পিকনিক, অ্যাস্থেটিক, না, পিকনিক, অ্যাস্থেনিক, হাইপোপ্লাস্টিক বা ডিসপ্লাস্টিক, আর হচ্ছে অ্যাথলেটিক। প্রত্যেকটার বৈশিষ্ট্য বলছি, PAH, তাহলে এটা হচ্ছে PAHA, পিকনিক, অ্যাস্থেনিক, হাইপোপ্লাস্টিক, অ্যাথলেটিক। প্রত্যেকটার বৈশিষ্ট্য কেমন? পিকনিক কারা? যারা বেঁটে এবং মোটা হয়। পিকনিকের বৈশিষ্ট্য হচ্ছে যারা বেঁটে এবং মোটা। এই পিকনিকের বৈশিষ্ট্য হচ্ছে বেঁটে এবং মোটা, এরা, ঠিক আছে। ক্রেৎসামার এদের পিকনিক নাম দিয়েছেন, যারা বেঁটে মোটা হবে তারা যে বৈশিষ্ট্যের অধিকারী হবে তারা। এরা মোটামুটি মানে সবসময় একটা ঝিমিয়ে পড়া ভাব আর কি, বেঁটে মোটা তো খায় দায় ঘুমের একটা ব্যাপার, ঝিমিয়ে পড়া ভাব রয়েছে পিকনিকের মধ্যে, ঠিক আছে। নেক্সট হচ্ছে কি? নেক্সট হচ্ছে অ্যাস্থেনিক। অ্যাস্থেনিকটা কি? অ্যাস্থেনিক হচ্ছে যারা হচ্ছে মানে একদম এই ধরনের স্বভাবে, মানসিকতার দিক থেকে যারা সংযত থাকে, মানে একদম মানে খুব একটু হিসেবি, খুব সংযত, এরকম একটা ব্যাপার। মানসিকতার দিক থেকে এরা সংযত থাকে, যারা অ্যাস্থেনিক তাদের কথা বলছে। পিকনিকের কথা বললাম, এবার অ্যাস্থেনিকদের কথা বলছি। অ্যাস্থেনিক যারা হচ্ছে, এই অ্যাস্থেনিকদের কথা বলছি, যারা হচ্ছে খুব হিসেবি, হ্যাঁ, যারা সব সময় কি করে, হীনমন, না, হ্যাঁ, যারা হচ্ছে খুব হিসেবি, মানসিকতার দিক থেকে এরা আদর্শবাদী, এরা আদর্শবাদী, এরা খুব স্বাবলম্বী হয়, এদেরকে বলে অ্যাস্থেনিক। নেক্সট হচ্ছে কি? হাইপোপ্লাস্টিক। হাইপোপ্লাস্টিক কারা? যারা দৈহিক গঠন ঠিক মতো হয়নি, এদের দৈহিক গঠন একদম ভালো হয়নি, তারা হচ্ছে, এবার এবার বলছি হাইপোপ্লাস্টিক, এদের দৈহিক গঠন একদম ভালো হয়, দৈহিক গঠনের সমস্যা আছে, দৈহিক গঠন ঠিক মতো হয়, ঠিক আছে। এরা মানসিকতার দিক থেকে মোটামুটি ওই কি বলা যেতে পারে, মোটামুটি ভাবে কি বলতে পারে, মোটামুটি ব্যালেন্স করার চেষ্টা করলেও পারে না, যেহেতু ফিজিক্যালি এরা ফিট হয়নি ঠিক মতো, তাই। তো এদের মধ্যে কি হয়, মোটামুটি দেখা যায় একটু হীনমন্যতা ভাব থেকে যায়, তারা দৈহিক গঠন ঠিক হয়নি, হীনমন্যতায় ভোগে, হ্যাঁ, এরা হচ্ছে হাইপোপ্লাস্টিক। নেক্সট হচ্ছে অ্যাথলেটিক। অ্যাথলেটিক কারা? যারা শরীরের দিক থেকে সুঠাম সবল, যারা খেলাধুলো করে, যাদের খুব মোটা সোটা চেহারা নয়, মোটামুটি পাতলা, মোটামুটি মাঝারি টাইপের চেহারা, মাসেল আছে প্রচুর, এরা হচ্ছে মানসিকতার থেকে দৃঢ়, একদম সুস্থ স্বাভাবিক মানুষ, তাদের আমরা বলছি অ্যাথলেট। বোঝা গেল? PAHT, এটা হচ্ছে ক্রেৎসামারের সংজ্ঞা, সরি ক্রেৎসামারের টাইপ থিওরি। ইয়ুং টাইপ থিওরিকে 3 ভাগে ভাগ করেছেন। একটা হচ্ছে এক্সট্রোভার্ট। এক্সট্রোভার্টের মধ্যে, এক্সট্রোভার্টদের মধ্যে কি বৈশিষ্ট্য থাকবে ইয়ুং এর মতে? এক্সট্রোভার্টদের মধ্যে মোটামুটি আমরা দেখব, যারা এক্সট্রোভার্ট তারা কথা বলে খুব, কথা বলতে ভালোবাসে, সবকিছু খোলাখুলি ভাবে তুলে দেওয়ার চেষ্টা করে, নিজের চিন্তা ভাবনাকে বাইরের জগতে প্রকাশ করতে পারে, এইগুলোই করে, হ্যাঁ। আর ইন্ট্রোভার্ট কারা? তারা নিজের মধ্যে গুটিয়ে রাখে, তারা অল্প কথা বলে, অল্প কথা বলে, বেশি কথা বলতে চায় না। তাদের মধ্যে কি হয়, তারা সবসময় কি হয়, তাদের প্রাণ শক্তি হচ্ছে অন্তর্মুখী, সব চিন্তা ভাবনা বলতে চাইছে কিন্তু বলতে পারছে না, এরকম একটা ব্যাপার, মানে সবসময় নিজের মধ্যে গুটিয়ে রাখে, এরকম একটা ব্যাপার। এরা সবসময় নিজেকে চাপা স্বভাবের, অ্যাকচুয়ালি এরা হচ্ছে ইন্ট্রোভার্ট। আর অ্যাম্বিভার্ট হচ্ছে এরা সময় বুঝে কখনো কখনো এক্সট্রোভার্ট, আবার কখনো কখনো ইন্ট্রোভার্ট। বুঝতে পারছো? তার মানে বোঝা গেল কি দাঁড়ালো, একটা ইন্ট্রোভার্ট পার্সোনালিটি, সামটাইম এক্সট্রোভার্ট পার্সোনালিটি, তো বোথ আর কম্বাইন্ড দেয়ার। এখানে এই হচ্ছে ইয়ুং এর চিন্তাধারা। ইয়ুং হচ্ছে ইন্ট্রোভার্ট, এক্সট্রোভার্ট, অ্যাম্বিভার্ট, তাই EAI, EAI হচ্ছে, বা EIA লেখো, সব থাকতে সুবিধা হবে, EIA।
ইন্ট্রোভার্ট, সরি এক্সট্রোভার্ট, ইন্ট্রোভার্ট, অ্যাম্বিভার্ট, EAI। ঠিক আছে, নেক্সট হচ্ছে সেলডন অ্যান্ড স্টিভেন্স। সেলডন অ্যান্ড স্টিভেন্স দুটো ভাগে ভাগ করছে, একটা ফিজিক্যাল আর একটা হচ্ছে মেন্টাল। এই ফিজিক্যালের ভাগটা কি আছে দেখবো। ফিজিক্যালের ভাগটা কি, ফিজিক্যালের যে ভাগ রয়েছে মানে শারীরিক দিক থেকে যে ভাগগুলো রয়েছে সেটা মোটামুটি তিন ভাবে। একটা হচ্ছে এন্ডোমর্ফ, হয়েছে এন্ডোমর্ফ MRPH, এন্ডোমর্ফ, আরেকটা রয়েছে কি মেসোমর্ফ। মেসোমর্ফ আর হচ্ছে একটোমর্ফ, ECTOMORPH। এই তিনটে ভাগ রয়েছে। এটা হচ্ছে দৈহিক দিক থেকে ফিজিক্যালি সেলডন দুটো ভাগে ভাগ করছে, সেলডন এন্ড স্টিভেন্স। মেন দুটো ভাগ, একটা হচ্ছে দৈহিক দিক, একটা মানসিক দিক। দৈহিক দিকটা যেটা রয়েছে এন্ডোমর্ফ। এন্ডোমর্ফ বিষয়টা কি দাঁড়াচ্ছে, এন্ডোমর্ফের পার্সোনালিটিগুলো কেমন, এন্ডোমর্ফ যারা তারা মোটামুটি দৈহিক বৈশিষ্ট্য, ওই পিকনিক যে বলেছিলাম, এই এন্ডোমর্ফ হচ্ছে এই পিকনিকের মতো। ঠিক আছে, আর মোটামুটি এরা কিরকম, তাহলে এরা পেট বেশি মোটা, নরম দেহ, একটু মোটা সোটা বললাম না, একটু আরাম প্রিয়সী এরা এন্ডোমর্ফ। আর একটা রয়েছে মেসোমর্ফ, কারা এদের কাঁধ চওড়া হয়, দেহের পেশি খুব কঠিন হয়, এরা ওই কার মতো বলবো, অ্যাথলেটিকের মতো, অ্যাথলেটিকের মতো। আর একটোমর্ফ, একটোমর্ফ পার্সোনালিটি যারা, এরা রোগা পাতলা জীর্ণ চেহারা, হাড় জীর্ণ চেহারা, এরা একটু খিটখিটে স্বভাবের হয়, এটা হচ্ছে একটোমর্ফ। ঠিক আছে, এই গেল, এটা হচ্ছে দৈহিক দিক থেকে। এরপরে চলো মানসিক দিক থেকে, মেন্টাল। দুটো ভিসেরোটেনিক, ঠিক আছে, VICE, ভিসেরোটেনিক, দুটো মানসিক দিক থেকে, তাহলে দুটো VIC, ভিসেরোটিওএনআইসি, ভিসেরোটনিক, VICEROTONIC, ভিসেরোটনিক, আর সোমাটোটনিক অ্যান্ড সেরিব্রোটনিক, সোমাটোটনিক TONIC, আর লাস্ট হচ্ছে সেরিব্রোটনিক। এটা এখানে লিখলাম সেরিব্রো, CEREBROTONIC, সেরিব্রোটনিক। তার মানে তিনটে মানসিক দিক থেকে, ভিসেরোটেনিক, সোমাটোটনিক, সোমাটোটনিক অ্যান্ড সেরিব্রোটনিক, VSC। এটা মনে রাখার, মেন্টালটা মনে রাখার হচ্ছে VSC, ভিসেরোটনিক, সোমাটোটনিক, সেরিব্রোটনিক। ভিসেরোটনিক কেমন, এরা আরামপ্রিয়, ভোজন বিলাসী, হইচই করতে ভালোবাসে, এদের সবার মধ্যে এটা পড়ে, আরামপ্রিয়সী, ভোজন বিলাসী, হইচই করতে ভালোবাসে, ভিসেরোটনিক। সোমাটোটনিক যারা, এরা খুব অধ্যবসায়ী হয়, এরা হচ্ছে প্রভুত্ব স্বীকার করে, এরা ভালোবাসে, এরা উত্তেজনা পছন্দ করে, মানে কিরকম উত্তেজনা, মানে যেটার মধ্যে দিয়ে পজিটিভ চিন্তা ভাবনা হবে সেরকম। আর নেক্সট হচ্ছে সেরিব্রোটনিক, এরা সাধারণত অসামাজিক প্রকৃতির ব্যক্তিত্ব, এরা সমাজে সবার সঙ্গে এক নয়, সমাজের চিন্তা ভাবনার বাইরে এরা চিন্তা করে একরকম, এদের মধ্যে আত্মসংযোগের অভাব রয়েছে, আত্মবিশ্বাসের অভাব দেখা যায় এরা, এরা হচ্ছে সেরিব্রোটনিক। এই গেল সেলডন। নেক্সট হচ্ছে কি, আমরা বলছি ফ্রয়েড এবং আইজাক, এটা টাইপ থিওরি এবং টাইপ কাম ট্রেড থিওরি দুটোতেই এটা প্রাসঙ্গিক হয়, তাই এখানে আমরা এইখানে টাইপ থিওরিতেই বলে দিচ্ছি। তো আইজাকের যে থিওরি, চলো আইজাকের থিওরিটা রয়েছে ইন্ট্রোভার্সন। ইউম কিন্তু ইন্ট্রোভার্ট, এক্সট্রোভার্ট, অ্যাম্বিভার্ট, কিন্তু আইজাকে ইন্ট্রোভার্সন, এক্সট্রোভার্সন, নিউরোটিসিজম, সাইকোটিসিজম, এই হচ্ছে আইজাকের পার্সোনালিটি। তো এখান থেকে অনেক বিরাট একটা ব্যাপার রয়েছে আইজাকের থিওরিটা। তো আইজাকের থিওরিটা প্রথমেই বলি, আইজাক এইরকমভাবে থিওরিকে ফর্মুলেট করেছেন। তিনি প্রথমে ইন্ট্রোভার্সনকে এইভাবে বলেছেন, ইন্ট্রোভার্সন, এই ইন্ট্রোভার্সন থেকে আসে কতগুলো, একটা হচ্ছে
এইগুলো এখান থেকে ট্রেট, টাইপ থেকে ট্রেট, তারপরে আসে ট্রেড মানে ট্রেড লেভেলগুলো কোনগুলো, এই যেগুলো হচ্ছে লেভেলগুলো, একটা হচ্ছে পারসিস্টেন্স অনমনীয়তা, পারসিস্টেন্স পারসিস্টেন্স, আর হচ্ছে রিজিডিটি দৃঢ়তা। টাইপ কাম ট্রেড থিওরিতেই বলে দিচ্ছে এটা, রিজিডিটি। আরটা রয়েছে কি হ্যাবিট মানে সাবজেক্টিভিটি বা মানে সাবজেক্টিভিটি, এগুলো হয় মানে আরো সাবজেক্টিভিটি। সাইনেস লাজুকে, SHYNESS সাইনেস। আর ইরিটেবিলিটি বিরক্তিভাব। এই হচ্ছে তাহলে কি বললাম, ইন্ট্রোভার্সন কতগুলো ট্রেড লেভেল রয়েছে, পারসিস্টেন্স বা দৃঢ়তা, সরি অনমনীয়তা, রিজিডিটি হচ্ছে বিরক্তিকর একটা ব্যাপার, সাবজেক্টিভিটি আত্মকেন্দ্রিকতা, সাইনেস লাজুক বা লজ্জা, আর ইরিটেবিলিটি বা জেদি ভাব, করতেই হবে এরকম একটা ব্যাপার রয়েছে। এইগুলোকে মোটামুটিভাবে আইসেন তুলে ধরেছেন। তবুও আমরা টাইপ থিওরির দিক থেকে যেগুলো রয়েছে, এগুলো টাইপ কাম ট্রেড থিওরির ব্যাপারগুলো একটু বললাম। টাইপ থিওরির দিক থেকে মোটামুটি আইসেন তিনটে বলেছেন, ইন্ট্রোভার্সন, এক্সট্রোভার্সন, নিউরোটিসিজম, সাইক্রিটিসিজম। ইন্ট্রোভার্সন কি? ইন্ট্রোভার্সন হচ্ছে ইন্ট্রোভার্সন আর একটা হচ্ছে এক্সট্রোভার্সন, কখনো কখনো অন্তর্মুখী, কখনো কখনো বহির্মুখী, এইরকম পার্সোনালিটি তাদের মধ্যে দেখা যায়। এরা হচ্ছে বহির্মুখী ব্যক্তিরা সামাজিক হইচই করতে ভালোবাসে, আর অন্তর্মুখী ব্যক্তিরা নিজেদের গুটিয়ে রাখে, এইরকম ব্যাপারগুলো এখানে রয়েছে। তার মানে যে সকল ব্যক্তির ব্যক্তিত্ব হইচই মানে হুল্লোড়ের মধ্যে চলছে তারা হচ্ছে এক্সট্রোভার্সন, আর যারা একটু নিজেদেরকে একটু গুটিয়ে টুটিয়ে রাখছে, নিজেদেরকে সবকিছু প্রকাশ করছে না, একটু লাজুকে নিজের মধ্যে সবকিছু নিয়ে নিচ্ছে, একাকিত্ব ভাব, এইগুলো হচ্ছে অন্তর্মুখী বহির্মুখী। এই ধরনের পার্সোনালিটির ব্যক্তিত্ব দেখা যায়। নিউরোটিসিজম বা উদ্বায়ু প্রবণতা, এরাও এটা নিউরোটিসিজম, এরা হচ্ছে শান্ত স্বভাবের হয়, এরা ধৈর্যশীল হয়, এরা শান্ত হয়, এরা ধৈর্যশীল হয়, এরা ধৈর্যশীল হয়, মানে যারা আমি বলছি নিউরোটিসিজম যার, এরা উদ্বেগ প্রবণ হয়, এরা উদ্বেগ প্রবণ হয়। ঠিক আছে, আর কি কি হয় লিখতে পারো। আর একটা হচ্ছে এরা হচ্ছে শঙ্কিত, মানে কোনো কিছু করার আগে অস্থির আবেগযুক্ত, এদের মধ্যে রয়েছে একটা অস্থিরতা ভাব, করতে হবে এরকম একটা ব্যাপার, অস্থিরতা রয়েছে। এরা হলো নিউরোটিসিজম পার্সোনালিটির ব্যক্তিত্ব। সাইকোটিসিজম কারা? এটা হচ্ছে বাতুলতা প্রবণতা, বাতুলতামূলক সাইকোটিসিজম। এটা মানে সমাজকে ওভাবে গুরুত্ব, হ্যাঁ এটা সমাজকে আহ, গুরুত্ব দিয়ে না, এটা সমাজকে অতটা গুরুত্ব দেবে না। নিউরোটিসিজম তবু সমাজকে গুরুত্ব পায়, সাইকোটিসিজম সমাজ অতটা গুরুত্ব পায় না। সেখানে কি হয়, ব্যক্তিত্বের সর্বোচ্চ মাধ্যম এটি, এখানে সামাজিক নীতি অনুযায়ী তীব্র অহমিকা থাকে, তীব্র অহমিকা থাকে। এদের কোনো কিছু করার মধ্যে একটা ঝোঁক থাকে। এটা এরা মানে মোটামুটি একটা ব্যক্তিত্বের সর্বোচ্চ মাধ্যম এটি। এখানে সামাজিক নীতি অনুযায়ী কি হয়, কোনো কিছু তীব্রতা, অহমিকা, ঝোঁক ইত্যাদি দিয়ে তাদের ব্যক্তিত্বকে তুলে ধরে। এই হচ্ছে এই হচ্ছে টাইপ থিওরি, তার মধ্যে আইজান। এবার ফ্রয়েডের বিষয়টা বলে নিই, ফ্রয়েডের থিওরিটা কেমন। এখানে ফ্রয়েডের থিওরিটা তিনটে রয়েছে, ওরাল এরোটিক, এটা মৌখিক রতিপ্রবণ স্তর। ফ্রয়েড বলেছেন তার জীবন বিকাশের মানে তিনি ব্যাখ্যা করতে গিয়ে তার মনসমীক্ষণ তত্ত্বের কথা বলেছিলেন। তো ফ্রয়েডের এই থিওরিতে মূলত যেটা আমরা দেখব, ফ্রয়েড যেগুলো বিষয় নিয়ে বলে সেগুলো মূলত তার সাইকোঅ্যানালিটিক্যাল থিওরির প্রেক্ষাপটে তিনটে জায়গা ছিল: মনের স্থানিক ধারণা, গতিশীলতার ধারণা, আর হচ্ছে লিবিডোর ডেভেলপমেন্ট। সেই জায়গাগুলোর থেকে মোটামুটি আমরা ফ্রয়েডের থিওরিটা পাই।
ফ্রয়েডের এই থিওরিতে মোটামুটি তিনটে দিক এখানে ছোট্ট করে আলোচনা করে নেওয়ার। ফ্রয়েড বিরাট থিওরি দিয়েছেন, তো কনসাস মাইন্ড, আনকনসাস মাইন্ড, প্রি কনসাস মাইন্ড, এরকমভাবে অনেক কিছু দিয়েছে, সেই জায়গাগুলোতে আমরা যাব না। তার কেবলমাত্র যে ডেভেলপমেন্টাল স্টেজ রয়েছে, ওরাল এরোটিক স্টেজ, এটা 0 থেকে 5 বছরের বাচ্চাদের মধ্যে থাকে। তার মানে এই বয়সে যৌন আকাঙ্ক্ষাগুলো তার মৌখিক স্তরেই বিরাজমান। তো এটা সাধারণত এইভাবেই তাদের কোনো কিছু চোষা, কোনো কিছু মুখে কামড়ানো, এরকম এরকম মধ্য দিয়ে তাদের ব্যক্তিত্ব মোটামুটি প্রকাশিত হয়। এই গেল ফ্রয়েডের একটা হচ্ছে ওরাল এরোটিক স্টেজ, আর হচ্ছে অ্যানাল এরোটিক স্টেজ বা অ্যানাল স্টেজ। অ্যানাল স্টেজটা কেমন হয়? অ্যানাল স্টেজটা এরকমই হয় যে এখানে মোটামুটি অ্যানাল স্টেজে দেখা গেছে যে এখানে টয়লেটারি অ্যাক্টিভিটির স্বাভাবিকতার মধ্য দিয়ে তাদের মোটামুটি কি বলা যেতে পারে, তাদের ব্যক্তিত্ব প্রকাশিত হয়। তারা, আমরা বলি না ওই যে শিশুদের মধ্যেও সুপ্তভাবে তার যৌন চাহিদা, কামনা, বাসনাগুলো থেকে যায়, তার টয়লেটারি অ্যাক্টিভিটিসের মধ্য দিয়ে তার মানে বই প্রকাশ ঘটায়। মোটামুটি এরকম ভাবা গেছে এটাকে। তো এটা মোটামুটি যদি আমরা দেখি তাহলে দেখতে পাবো যে ফ্রয়েডের চিন্তাধারা অনুযায়ী এই যে লিবিডোর ডেভেলপমেন্টটা সাধারণত এই তার পরের স্টেজেই আসে, জেনারেল বা ইউরিথ্রাল স্টেজ, স্বাভাবিক যৌন জীবনের স্তর। এটা সাধারণত মানে প্রাপ্তবয়স্কদের ক্ষেত্রে এটা পরিলক্ষিত হয়। তো এই যে ব্যাপার, ফ্রয়েড তাহলে তিনটে ভাবে বলেছেন, একটা হচ্ছে ওরাল এরোটিক স্টেজ, একটা হচ্ছে অ্যানাল স্টেজ, আর একটা হচ্ছে ফ্যালিক বা জেনিটাল বা ইউরেথ্রাল বা জেনারেল বা নর্মাল জীবন বিকাশের স্তর। তো এইগুলো আশা করি সবার কাছে বিষয়টা ক্লিয়ার হয়েছে। তো চলো এরপরে হচ্ছে আমাদের ট্রেড থিওরিতে চলে যেতে হবে। এতক্ষণ ছিল টাইপ থিওরি। এটা ফ্রয়েডের এই থিওরিটা অনেক বিস্তৃত থিওরি, আমরা ছোট্ট করে জাস্ট একটু বললাম। ওরাল এরোটিক স্টেজ, অ্যানাল এরোটিক স্টেজ, জেনিটাল বা ইউরিথ্রাল স্টেজ বা স্বাভাবিক যৌন জীবনের স্তর। এছাড়া আরেকটি স্টেজ এখানে রয়েছে, সেটা হচ্ছে নার্সিস্টিক স্টেজ। নার্সিস্টিক স্টেজ এটা কি? ব্যক্তি যখন তার চাহিদা, কামনা, বাসনাগুলো যখন নিজের অন্তরের মধ্যে নিতে পারে, যখন নিজের নিজের মধ্যে নেয়, তখন তাকে বলে নার্সিস্টিক স্টেজ বা এটাকে বলবো কি বলে, আত্মকেন্দ্রিকতা স্তর। মানে নিজের মধ্যে যখন লিবিডোর ডেভেলপমেন্ট ঘটে, মানে সে নিজে নিজেকে বেশি ভালোবাসতে শেখে, এটা হচ্ছে ব্যাপার। তো এই ছিল ফ্রয়েডের থিওরি এবং তার ছোট্ট করে একটু ধারণা। এখানে আরেকটা জিনিস তুলে দিলেই ভালো হয়, সেটা হচ্ছে প্রত্যেকটার বয়স স্তর। দেখো, ওরাল এরোটিক স্টেজ 0 থেকে 2, ওরাল এরোটিক স্টেজ 0 থেকে, অ্যানাল হচ্ছে 0 থেকে 2 না, 0 থেকে 5। ওরাল এরোটিক স্টেজ হচ্ছে 0 থেকে 5। এগুলো প্রত্যেকটা একটু স্টেজের টাইমটা তুলে দিচ্ছে। ওরাল 0 থেকে 5 বছর যারা বাচ্চারা তাদের মধ্যে থাকে। অ্যানাল 5 থেকে 13 বছরের বাচ্চাদের মধ্যে থাকে। জেনিটাল হচ্ছে 13 বছরের ঊর্ধ্বে, অ্যাবাভ 13 ইয়ার্স। ঠিক আছে, এইভাবেই চলতে থাকে বয়স স্তর অনুযায়ী। আর এই ইউরিথ্রাল বা ফ্যালিক স্টেজে দুটো কমপ্লেক্স দেখা যায়, একটা হচ্ছে অডিপাস কমপ্লেক্স, আর হচ্ছে ইলেকট্রা কমপ্লেক্স। অডিপাস কমপ্লেক্স কি? অডিপাস কমপ্লেক্স হচ্ছে যখন মানে বাচ্চাদের মধ্যে এরকম হয় যে নানা ধরনের জটিলতা তৈরি হয়, এই সময় তো তৈরি হয় বিভিন্ন রকম ভাবে। ছেলে মেয়েরা মোটামুটি তাদের নিজেদের জীবন বিকাশের সাথে সাথে বিভিন্ন রকম সমস্যার সম্মুখীন হয়। তো যখন এইরকম সমস্যার সম্মুখীন হয়, তখন তাদের মধ্যে নানা ধরনের মানে কি বলবো, মানে একটা হতাশাও তৈরি হয়ে যেতে পারে। যৌন জীবন যখন স্বাভাবিক পথে আসছে না, তখন এই ধরনের বিষয়গুলো তাদের মধ্যে দেখা যায়। তো কমপ্লেক্স
দু ধরনের অডিপাস কমপ্লেক্স, ইলেকট্রা কমপ্লেক্স, এরকমভাবে তাদের মধ্য দিয়ে সেগুলো প্রকাশ পায়। আর এখানে কতগুলো ইনস্টিংক্ট বা প্রবৃত্তি রয়েছে, লাইফ ইনস্টিংক্ট বা জীবন প্রবৃত্তি, আর ডেথ ইনস্টিংক্ট বা মরণ প্রবৃত্তি, এইভাবেই চলতে থাকে। ঠিক আছে, ঠিক আছে, এই বিষয়গুলো এখানেই থাকলো। এখানে আর বেশি এই জায়গায় ঢুকবো না, অনেক বৃহত্তর একটা জায়গা। নেক্সট হচ্ছে থিওরি পার্সোনালিটি। এটা হচ্ছে কোনটা, এটা হচ্ছে হ্যাঁ ওটাই বললাম। এবার হচ্ছে ট্রেড থিওরি, ব্যক্তিত্বের সংলক্ষণ তত্ত্ব। দুটো চারটে রয়েছে এখানে, ক্যাটেল, আলপোর্ট, লিউইন অ্যান্ড বমকার্টেন। তো চলো এই তিনটেই বললাম। আলপোর্টের থিওরি, তা আলপোর্ট কি বলেছেন? আলপোর্টের থিওরিটা মনে রাখার সহজ উপায়, সিএস সিসিএস, সেন্ট্রাল ট্রেড, কার্ডিনাল ট্রেড, সেকেন্ডারি ট্রেড। আলপোর্টের এই থিওরি সেন্ট্রাল ট্রেড, কার্ডিনাল ট্রেড, সেকেন্ডারি ট্রেড। ঠিক আছে, আলপোর্টের এই থিওরিটা মনে রাখার, সেন্ট্রাল ট্রেড মানে হচ্ছে যে বললাম বাংলাতে দেখো, সাধারণ সংলক্ষণ বা মূল সংলক্ষণ, কেন্দ্রীয় সংলক্ষণ, না সরি, সেকেন্ডারি ট্রেড হচ্ছে সাধারণ সংরক্ষণ, ঠিক আছে। তারপরে হচ্ছে অন্যান্য সংলক্ষণ, হ্যাঁ। সেন্ট্রাল ট্রেড এবং সেকেন্ডারি ট্রেড হচ্ছে গৌণ সংলক্ষণ। তো আলপোর্টের এই ট্রেড থিওরিগুলো মোটামুটি তিনটে দিক থেকে ব্যাখ্যা করে। আলপোর্ট ব্যক্তিত্বের সংলক্ষণ তত্ত্ব ব্যাখ্যা করতে গিয়ে তিনি এই মূল তিনটের কথা বললেন। মূল সংলক্ষণ তাহলে কি, যেটা হচ্ছে সেন্ট্রাল ট্রেড। এখানে কি হয়, সর্বস্তরের ব্যক্তিদের মধ্যে এটা থাকে, সবার ক্ষেত্রে থাকে সেন্ট্রাল ট্রেড, কারোর মধ্যে বাদ পড়ে। যেমন নাস্তিকতা থাকতে পারে, যদি কারোর মুখ্য সংলক্ষণ হয় নাস্তিকতা, তবে তার প্রতিটি আচরণিক নির্ধারণ কি হবে, সে সব কিছুকে অস্বীকার করবে। গড বলে কোনো কিছু নেই, ভূত বলে কোনো কিছু নেই, এইটা হতে পারে না, ওইটা হতে পারে না, অলৌকিক বলে কোনো কিছু হয় না। তার মানে সে নাস্তিক, সবকিছুকে অবিশ্বাস করে। আর যার মধ্যে আস্তিক চিন্তা ভাবনা রয়েছে, সে সবকিছুকে বিশ্বাস করে। সে মনে করে পাথরের মধ্যেও আছে, কলমের মধ্যেও গড আছে, বই খাতার মধ্যেও আছে, রাস্তায় চলতে চলতে এখানেও বোধহয় গড বলে কোনো বস্তু রয়েছে, তারা ঈশ্বরে বিশ্বাসী। তার মানে এরা এরা সব ধরনের, এটা সব মানুষের মধ্যে থাকে, সে ঈশ্বরকে বিশ্বাস করতে পারে আবার নাও করতে পারে, এই ধরনের আর কি। যেমন সমস্ত আচরণ এটি বিশেষ সংলক্ষণকে কেন্দ্র করেই চলতে থাকে। যখন সে, কেউ যদি আস্তিক হয়, তার মানে সবকিছুকে সে বিশ্বাস করার মধ্যে দিয়ে চলবে, কোনো কিছুতে পা লেগে গেলে প্রণাম করছে, মানে অনর্গল করে যাচ্ছে। এটা হচ্ছে সবকিছুর মধ্যে সে খুঁজে পায় এটা। আর যদি নাস্তিক হয়, সবকিছুর মধ্যে অস্বীকার করার ব্যাপার, বইয়ে পা লাগলেও প্রণাম করে না, আর মন্দিরে গেলেও প্রণাম করে না, মসজিদে গেলেও প্রণাম করে, কিচ্ছু করে না। তার মানে এটা সবার মধ্যে থাকে এই ধরনের। আলপোর্ট সর্বস্তরের সংলক্ষণকে বলে মুখ্য সংলক্ষণ। এটা সব, মানে এটা হচ্ছে সর্বোচ্চ সংলক্ষণ বলে আখ্যায়িত করেছেন। এই স্তরের সংলক্ষণ সকলের মধ্যে দেখা, মোটামুটি সবাই দেখা গেলেও মানে কিছু কিছু পার্থক্য এখানে রয়েছে। ব্যক্তির সমস্ত আচরণে বিশেষ সংলক্ষণকে কেন্দ্র করেই নির্ধারিত হয়। এই স্তরে ব্যক্তি খুব নাস্তিক হয়, আবার খুব আস্তিকও হতে পারে। খুব সামান্য মানুষই এরকমই পূর্ণ মাত্রায় নাস্তিক হয়, যতই বলি। এটা হচ্ছে কার্ডিনাল ট্রেড। নেক্সট হচ্ছে সেন্ট্রাল ট্রেড। সেন্ট্রাল ট্রেড কি, পরবর্তী স্তরে আলপোর্ট বলেছেন যে কেন্দ্রীয় সংলক্ষণ নামক সংলক্ষণের কথা, এগুলি সমস্ত মানুষের আচরণের মধ্যে অল্প বিস্তর প্রকাশ পায়, পুরোটা পায় না। যেমন কি পরিচ্ছন্নতা, অপরিচ্ছন্নতা, হিসেব, বেহিসেব। দেখো দুই ধরনের মানুষই আমরা দেখতে পাই। তারপর এগুলোকে সেন্ট্রাল ট্রেড বলেছেন। কার্ডিনাল ট্রেড এতক্ষণ বললাম। কার্ডিনাল ট্রেড হচ্ছে সর্বোচ্চ স্তরের ট্রেড। এটি মুখ্য ট্রেড বলে তিনি আখ্যায়িত করেছেন, মুখ্য সংলক্ষণ বলে আখ্যায়িত করেছেন। এটি আস্তিক নাস্তিক এই জায়গাগুলোর মধ্য থেকে বিষয়গুলোকে বিশ্লেষণ করে। আর সেন্ট্রাল ট্রেড হচ্ছে কি, এর ঠিক উল্টোটা, মানে ওই উল্টো ঠিক না, মানে ধরো আলপোর্ট বলছেন যে যখন কেন্দ্রীয় সেন্ট্রাল ট্রেড, কেন্দ্রীয় সংলক্ষণ হবে, তখন সমস্ত আচরণের মধ্যে অল্প বিস্তর কোনো কিছু প্রকাশ পাবে। যেমন পরিচ্ছন্নতা, সে যদি পরিচ্ছন্ন হয়, তাহলে অল্প বিস্তর তার মধ্যে পরিচ্ছন্নতা প্রকাশ পাবে। আর যদি সে হয়, মানে অপরিচ্ছন্ন হয়, তাহলে তার বিষয়গুলোতে অপরিচ্ছন্নতা অল্প অল্প প্রকাশ পাবে। তো এই হচ্ছে ব্যাপার। আর এখানে আরেকটা জিনিস রয়েছে, দেখো নেক্সট হচ্ছে, তাহলে বললাম পরিচ্ছন্নতা, অপরিচ্ছন্নতা, হিসেবি, বেহিসেবি, এইগুলো সেন্ট্রাল ট্রেড। আর লাস্ট হচ্ছে সেকেন্ডারি ট্রেড বা গৌণ সংলক্ষণ। এটা হচ্ছে তৃতীয় স্তরের সংলক্ষণ বলে আখ্যায়িত করেছেন। আচরণের উপর এদের প্রভাব খুব বিস্তার বা ধারাবাহিক নয়। এই যে সেকেন্ডারিটা খুব বিস্তার বা খুব ব্যাপক বা ধারাবাহিক হয় না। মোটামুটি কি ধরনের বিষয়গুলো, যেমন অপছন্দ, প্রতিন্যাস,
অভিজ্ঞতা ইত্যাদি, এগুলো গৌণ এর মধ্যে দিয়ে গৌণ সংলক্ষণগুলো বা ট্রেডগুলো গড়ে ওঠে। এইগুলো গেল আলপোর্টের থিওরি। ক্যাটেলের মতে ক্যাটেল কতগুলো সংলক্ষণের কথা বলেছেন। ক্যাটেল যে আমরা মোটামুটি যদি দেখি পার্সোনালিটি ট্রেটকে, সেখানে আমরা মোটামুটি দেখব জেনারেল ট্রেট আর অ্যাপিয়ারেন্স ট্রেট। আলপোর্ট দুটো ভাগে, আলপোর্ট তিনটে ভাগে করলেন, আর ক্যাটেল মোটামুটি এটাকে দুই ভাগে ব্যাখ্যা করলেন। একটা হচ্ছে জেনারেল ট্রেট, আর একটা হচ্ছে কি বললাম অ্যাপিয়ারিং ট্রেট। ঠিক আছে, এই জেনারেল ট্রেটকে বলে, একটা ইংরেজির নাম আছে ডিসকোনিয়াস, না সরি জেনারেল প্রকৃত সংলক্ষণ ইংরেজিতে বলেছি। অ্যাপিয়ারিং ট্রেট যেটা বলছি সেটা হচ্ছে একটা, এর কতগুলো টেকনিক্যাল নাম তিনি দিয়েছিলেন। সিউডো, এটাকে বলছেন সিউডো ট্রেট, টিআরআইটি, বা মিস ডিসকোনিয়াস ট্রেট, বা মিস ডিসকোনিয়াস ট্রেট, জিওএনআইওইউএস, মিস ডিসকোনিয়াস ট্রেট বা সিউডো ট্রেট। এটাকে তিনি বাংলায় কি বলছেন, বাংলায় বলেছেন ক্যাটেল সাধারণ সংলক্ষণ, অন্যান্য সংলক্ষণ। এটাকে মোটামুটি এই যে জায়গাগুলো ভাগ করেছেন, সাধারণ সংলক্ষণ, অন্যান্য সংলক্ষণ, প্রতীয়মান সংলক্ষণ, এইগুলো মোটামুটি মূল তিনটে জায়গার মধ্যে, মানে দুটো জায়গার মধ্যে বিরাজমান। একটা জেনারেল ট্রেড বা প্রকৃত সংলক্ষণ, আর একটা হচ্ছে অ্যাপিয়ারিং বা সিউডো ট্রেড বা মিস ডিসকোনিয়াস ট্রেড বা ভ্রান্ত সংলক্ষণ। প্রকৃত সংলক্ষণগুলো কি, প্রকৃত যে ট্রেডগুলো ব্যক্তির মধ্যে দেখা যায় সত্যিকারে তার মধ্যে বিরাজমান। আর ভ্রান্ত যেগুলো, সেগুলো কেমন হয়, সেগুলো কিছু সময়ের জন্য পাই, পর্যবেক্ষণে ভ্রান্তির জন্য সংলক্ষণের প্রকৃতি সম্পর্কে ধারণা এখানে ভুল হয়ে যায়। আমি দেখলাম এক, কিন্তু ব্যক্তিটি ওরকমই না, ব্যক্তির মধ্যে অন্য কিছু বৈশিষ্ট্য আছে, সাময়িকভাবে যেটা দেখলাম অবজারভেশনে এটা দাঁড়ালো, তার মানে ও ব্যক্তিকে ভুল বলতে পারিনি। এটাকে বলছে সিউডো ট্রেড বা ভ্রান্ত সংলক্ষণ হলো। এরপরে হচ্ছে লিউইন। লিউইনের মতে মোটামুটি ট্রেডগুলো দুটো ভাগে, একটা হচ্ছে জেনোটাইপ আর হচ্ছে ফেনোটাইপ। ফেনোটাইপ কি, যে সকল সংলক্ষণগুলো ব্যক্তিসত্তার বাহ্যিক এবং আপাত ব্যাখ্যা দেয়, এটা মানে এক্সট্রোভার্টের মতো বাহ্যিক এবং আপাত ব্যাখ্যা প্রদান করে, সেটা হচ্ছে বলছে ফেনোটাইপ সংলক্ষণ। আর জেনোটাইপ সংলক্ষণ কি, জেনোটাইপ সংলক্ষণ হচ্ছে যে সংলক্ষণগুলি ব্যক্তির আচরণে আন্তরিক সংগঠন, ইন্ট্রোভার্ট পার্সোনালিটি, একরকম ব্যক্তির ভিতরে একদম বিষয়গুলোর ব্যাখ্যা করে, এটাকে বলছে জিনোটাইপ পার্সোনালিটি। ওকে, বমগার্টেনের মতে মোটামুটি দুটো ভাবে রয়েছে। বমগার্টেন বলেছেন রিয়েল ট্রেট, মিস ডিসকোনিয়াস ট্রেট। বমগার্টেন যে ভাগ করেছেন সেটা দুটো, একটা রিয়েল ট্রেট এবং মিস ডিসকোনিয়াস ট্রেট হয়েছে। প্রকৃত সংলক্ষণগুলো মোটামুটি বমগার্টেনের মতে প্রকৃত সংলক্ষণ আরেকটা রয়েছে কি, রিয়েল ট্রেড এবং মিস ডিসকোনিয়াস ট্রেড। হ্যাঁ, রিয়েল ট্রেডটা কি, এইগুলো ব্যক্তির প্রকৃত সংলক্ষণের মধ্যে ধরা পড়ে। হ্যাঁ, এইগুলো ব্যক্তির মধ্যে কোনো মানে রিয়েল যে চিন্তা ভাবনাগুলো প্রকৃত যেন যেন সততা, এইরকম মানে প্রকৃত, তার মানে কোনো অসামাজিক না। আর মিস ডিসকোনিয়াসগুলো কেমন, মিস ডিসকোনিয়াসগুলো এরকমই হয়, ব্যক্তির মধ্যে সামাজিকতা থাকে না। তো এইরকমভাবে দুটো দিক থেকে বমগার্টেন ভাগ করেছেন, আর আর এম, লিউইন পি জি, ক্যাটেল জি, এবং এ বা পি, জেনারেল বা অ্যাপিয়ারিং বা সিউডো, এভাবে ভাগ করেছে। ঠিক আছে, নেক্সট হচ্ছে আলপোর্ট বললাম, ক্যাটেল বললাম, লিউইন বললাম, বমগার্টেন বললাম। বমগার্টেন দুটো ভাগে, রিয়েল ট্রেড এবং মিস ডিসকোনিয়াস ট্রেড।
রিয়েলটেড হচ্ছে প্রকৃত সংলক্ষণ, যেগুলো প্রকৃত ব্যক্তির মধ্যে সুন্দরভাবে প্রকাশিত হয়। প্রতীয়মান যেগুলো মিস্টেসকেনিয়া, যেগুলো একটা অসামাজিক, এগুলো ব্যক্তির মধ্যে ঠিকমতো প্রতীয়মান বা প্রকাশ পায় না। যাই হোক, এইগুলো ছিল মোটামুটি ট্রেড থিওরি আর টাইপ থিওরি, আর টাইপ কাম ট্রেড থিওরি ওর মধ্যে আলোচনা করলাম এতক্ষণ। আশা করি বিষয়গুলো কিছুটা হলেও বোধগম্যতার মধ্যে গেছে। থ্যাংক ইউ এভরিওয়ান, সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। যারা আমার এই ক্লাসটা দেখলে তারা ক্লাসটা অবশ্যই ইউটিউব, যারা নতুন তারা ইউটিউব ক্লাস জয়েন করবে অবশ্যই। স্বাগত এডুকেয়ার, থ্যাংক ইউ, ভালো থেকো সবাই, আবার দেখা হবে, লাইক এবং শেয়ার করুন। ওকে, বাই বাই, ভালো থেকো, ভালো রেখো।